ইত্যাদি বিষয় নিয়ে চলছে জল্পনা কল্পনা। পুরাতন পদ্ধতিতে নির্বাচন হলে এই মুহূর্তে সুসংগঠিত দুইটি দল বিএনপি আর জামাত তারা সকল পর্যায়ে অবস্থান করছে দেশের, তাদের মধ্যেই নির্বাচন হবে। সেই ক্ষেত্রে বিএনপি নির্ধারিত ভোট আছে, সংখ্যাগরিষ্ঠ সিট তারা পেয়ে যাবে, এটা নিশ্চিত। এতে কোনো সন্দেহ নেই। বিরোধী দল জামাত চলে আসবে, এটাও নিশ্চিত। কিন্তু নতুন দলের কার্যক্রম কী হবে, কতটুকু অগ্রগতি হবে, কতটুকু ভোট পাবে, এটা একটা অনিশ্চিত। তারাও হয়তো পেয়ে যেতে পারে। তাই এই পদ্ধতির থেকে বিকল্প কোনো পদ্ধতিতে যাওয়া যায় কি না, এটা একটা ভাবার বিষয়। দ্বিতীয়ত, ইয়ার পদ্ধতি, যে পদ্ধতিতে ভোটের শতাংশের হিসাবে সিট বরাদ্দ হবে, অর্থাৎ সম্মিলিত ভোট যে দল যত পাবে তার সিট সংখ্যা সেই অনুযায়ী হবে। এই ক্ষেত্রে দেখা যায় বিএনপি 50% ভোট পেলেও সকল সিট পাবে না। পুরাতন পদ্ধতিতে বিএনপি 50% ভোট পেলেও সকল সিট পেয়ে যেতে পারে, অন্যান্য দল সিট নাও পেতে পারে। এখানে একটা জটিলতা আছে। তাই বিএনপি ছাড়া অন্যান্য দল ইয়ার পদ্ধতিকে গুরুত্ব দিয়ে আসছে। আবার বিপক্ষ বিশিষ্ট সংসদ হতে পারে, সেই ক্ষেত্রেও সিলেকশনের বিষয় আছে। একটি সংসদ সদস্য কে উচ্চপক্ষ কে নিম্নপক্ষ হবে, সিলেকশন হবে। আমাদের এই মুহূর্তে সিলেকশন পদ্ধতি থেকে সরে আসতে হবে। নারী সদস্য সিলেকশন, বিপক্ষ বিশিষ্ট সিলেকশন থেকে আমাদের সরে আসতে হবে। যারা সরাসরি জনগণের ভোটে প্রতিনিধিত্ব করবে তারাই কেবল পার্লামেন্টে যাবে। সংসদের যে পদ্ধতি, সেই পদ্ধতি বিএনপি থাকবে, সরাসরি ভোটের মাধ্যমে আসতে হবে। ভোট ছাড়া কোনো ব্যক্তিকে সংসদে পাঠানো যাবে না। বিকল্প আমরা একটা চিন্তা করতে পারি, পুরাতন পদ্ধতিতে যদি ইলেকশন হয় তাহলে 300 আসনে 300 জন আমরা নিয়ে নিতে পারি। এই 300 আসন থেকে সর্বোচ্চ যারা ভোট পেয়ে থাকবে, সর্বাধিক যারা ভোট পেয়ে থাকবে, অর্থাৎ 1 থেকে 100 পর্যন্ত যারা সর্বাধিক ভোট পেয়ে থাকবে সারা দেশে, তারা প্রথম কক্ষ বা উচ্চকক্ষে সদস্য হবে। সেটা যে দলেরই হোক, অর্থাৎ যারা বেশি ভোট সংগ্রহ করবে তারা উচ্চকক্ষে যাবে। ছোট দলেরও বেশি ভোট হতে পারে, বড় দলেরও বেশি ভোট যেতে পারে। মোট কথা, যারা কোনো কেন্দ্রে সর্বাধিক ভোট পেয়ে, বেশি ভোট পেয়ে জয়লাভ করবে তারা উচ্চকক্ষের জন্য সিলেকশন হবে। আর যারা কম ভোট পেয়ে ধরে নিম্নকক্ষ, তাহলে আমরা এখান থেকে 100 জনকে আলাদা করে ফেললাম। এরপর যারা ভোটে জয়লাভ করেনি, অর্থাৎ পরাজিত হয়েছে, সেই পরাজিতর মধ্যে সর্বাধিক যারা ভোট পেয়ে থাকবে, অর্থাৎ এক দল 1 লক্ষ ভোটের মধ্যে 50,000 পেল, আর এক দল 40,000 পেল, তাহলে পরাজিত যে 40,000 পেল সে পরাজিত, কিন্তু তার ভোট সংখ্যা যথেষ্ট, জনসাধারণের কাছে তার জনপ্রিয়তা যথেষ্ট, 50-50 জনপ্রিয়তা। তাহলে এই জনপ্রিয় লোকটাকে আমরা সংসদে নিয়ে আসবো। এইভাবে যারা কম্পিটিশনের মধ্যে থাকবে, হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে থাকবে, জনপ্রিয়তার মধ্যে থাকবে, এই সব লোক যারা পরাজিত, যারা সংসদে পরাজিত হয়ে আছে কিন্তু যথেষ্ট ভোট পেয়েছে, এই রকম আমরা 100 জনকে সিলেকশন করব পরাজিত থেকে। অর্থাৎ পরাজিত দল থেকে আমরা 100 জনকে সিলেকশন করব। সেই ক্ষেত্রে বিএনপি যদি 300 ভোট পেয়ে থাকে, আরও 100 দল আসবে, 100 জন সদস্য আসবে বিএনপির বাইরে থেকে।
আমরা এভাবে 400 জনের একটা পার্লামেন্ট পেয়ে যাব। এই 400 জন পার্লামেন্ট পুরুষ নারী মিলায় উভয় মিলায় আমরা একটা উচ্চকক্ষ নিম্নকক্ষ বিশিষ্ট সংসদ সদস্য সংগ্রহ করে পার্লামেন্ট চালাতে পারি। এতে দেখা যায় প্রতিটি সদস্য সরাসরি নির্বাচনের মাধ্যমে নির্বাচিত, কেউ কম কেউ বেশি। যারা বেশি পেয়েছে ভোট, যাদের জনপ্রিয়তা বেশি তারা উচ্চকক্ষে যাবে, যাদের জনপ্রিয়তা কম তারা নিম্নকক্ষে যাবে। এভাবেই আমরা এই পরীক্ষামূলক 2026-এর ইলেকশনটা করতে পারি। অর্থাৎ আমাদের প্রয়োজন সুষ্ঠু নির্বাচন, আমাদের প্রয়োজন জনপ্রিয় ব্যক্তি, আমাদের প্রয়োজন জনসাধারণের সঙ্গে যাদের সম্পর্ক আছে, ঘনিষ্ঠতা আছে। এই ঘনিষ্ঠতা বাছাই করতে হলে আমাদের সরাসরি নির্বাচনের জয়লাভে জনপ্রিয়তায় যেসব ব্যক্তি আছে তাদেরকে খুঁজে আনতে হবে। আর খুঁজে আনার পদ্ধতিতেই আমাদের এটা সর্বাধিক গুরুত্বপূর্ণ পদ্ধতি হতে পারে। অর্থাৎ জনগণের ভোটের মাধ্যমেই আসতে হবে, এরকম হতে হবে। কম বেশি সেটা আলাদা কথা। 100 জন, 200 জন, 300 জন, 400 জন, এই 400 জনকে আমরা উচ্চকক্ষ নিম্নকক্ষে ভাগ করে নেব। এর মধ্যে থেকে মন্ত্রী, উপমন্ত্রী, প্রতিমন্ত্রী বিভিন্ন কমিটির সদস্য হয়ে থাকবে। অর্থাৎ অতিরিক্ত সিলেকশনের মাধ্যমে কাউকে আনা যাবে না। এই ক্ষেত্রে স্বতন্ত্র যারা আছে, স্বতন্ত্র বিরোধী দল থেকে বা নির্বাচনে অংশগ্রহণ করছে, স্বতন্ত্র হিসাবে সর্বাধিক ভোট পেয়েছে, পরাজিত হিসাবে সর্বাধিক ভোট পেয়েছে, তারাও পার্লামেন্টে আসতে পারে। এই পদ্ধতিটা আমরা পরীক্ষামূলক দেখতে পারি। 1 বছর 1টি টার্ম, 2টি টার্ম, আলী বাবা